দেখো সবাই, আমি ইনডাইরেক্ট সৃজনশীল কোশ্চেন করে দিয়েছি, এগুলো আসলে সৃজনশীলিতে যাওয়া লাগবে, কিন্তু সৃজনশীল স্ট্রাকচারটা দেই নেই আর কি, উদ্দীপক দেওয়া হয় নাই, ডাইরেক্ট কোশ্চেনটা দেওয়া হয়েছে, উদ্দীপকটা দেওয়া হয় নাই, কিন্তু এটা সৃজনশীল কোশ্চেনই। তাহলে এই কোশ্চেনটা দেখো, প্রথম কোশ্চেনটা দেখো, সবগুলো কোশ্চেন সলভ করে দিচ্ছি, তোমরা প্রয়োজনে যদি কারো প্রয়োজন পড়ে নোট করে নাও। প্রথম কোশ্চেনটা দেখো, মিথাইল ক্লোরাইড থেকে মিথেন প্রস্তুত করতে বলা হয়েছে। ইথাইল ক্লোরাইড থেকে মিথেন প্রস্তুত করো। তাহলে দেখো, ভেবে নিতে হবে তো, ইথাইল ক্লোরাইড থেকে মিথেন প্রস্তুত করতে হবে, কার্বন কিন্তু একটা কমাইতে হবে, কার্বন একটা কমাইতে হলে তো ডিকার্বক্সিলেশন বিক্রিয়া যাওয়া লাগবে, তা তো বোঝাই যাচ্ছে। তাহলে ইথাইল ক্লোরাইড থেকে মিথেন প্রস্তুত করতে হলে কার্বন কমাতে হবে, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া যেতে হবে, এটুক ভেবে তারপর কাজ শুরু করো। আমার সাথে সাথে লেখো, অ্যান্সার শিটটা নিয়ে নাও, অ্যান্সার শিটটাও পরে কাজে লাগবে, অ্যান্সার শিটটা লিখে নাও সবাই। এক নম্বর কোশ্চেনটা লেখো, ইথাইল ক্লোরাইড থেকে মিথেন প্রস্তুত করো। অ্যান্সার দেখো সবাই, আমি বিক্রিয়াগুলো লিখে যাচ্ছি, বিক্রিয়ার ভাষাও কিন্তু লিখতে হবে, বিক্রিয়ার ভাষা লেখা কোনো ব্যাপার না, কে কার সাথে বিক্রিয়া করছে, কোন শর্তে করে, কি উৎপন্ন করছে, কি উৎপন্ন করছে তার মেইন প্রোডাক্টটা লিখলেই হবে। বিক্রিয়ার ভাষা লেখার একটা নিয়ম আছে, বিক্রিয়ার ভাষা লিখতে হবে, ভাষা লেখা কোনো ব্যাপার না, বিক্রিয়া পারলে ভাষাটা লিখতেই পারবা, কে কার সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করছে সেই মেইন প্রোডাক্টটা লিখলেই হবে, আর শর্ত লিখতে হবে, বিক্রিয়ার কোন শর্ত, অম্লীয় শর্ত না ক্ষারীয় শর্ত না জারণ বিজারণ এইসব। দেখো, ইথাইল ক্লোরাইড থেকে আমরা মিথেন প্রস্তুত করব, ইথাইল ক্লোরাইড এটি কস্টিক সোডার জলীয় দ্রবণের সাথে বিক্রিয়া করবে। ইথাইল ক্লোরাইড কস্টিক সোডার জলীয় দ্রবণের সাথে বিক্রিয়া করে ইথানল উৎপন্ন করে আর সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করে। উৎপন্ন ইথানল, একটু আগে যেটা উৎপন্ন হয়েছে, উৎপন্ন ইথানলকে জারণ করলে অ্যালডিহাইড উৎপন্ন হবে। তোমরা তো জানোই অ্যালকোহলকে জারণ করলে অ্যালডিহাইড উৎপন্ন হয়, এটাকে জায়মান অক্সিজেন দ্বারা জারণ করব। জায়মান অক্সিজেন পাওয়া যায় পটাশিয়াম ডাইক্রোমেট আর গাঢ় সালফিক অ্যাসিডের মিশ্রণ থেকে। অ্যালকোহলকে জারণ করলে অ্যালডিহাইড উৎপন্ন হয়, তা তো জানো তোমরা। 2 কার্বন অ্যালকোহলকে জারণ করা হয়েছে, তাহলে 2 কার্বন অ্যালডিহাইড ইথানল উৎপন্ন হবে, আর বাই প্রোডাক্ট উৎপন্ন হবে কি, পানি। এই অ্যালডিহাইডকে পুনর্জারণ করলেই কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হবে। পুনরায় জারণ করব জায়মান অক্সিজেন দ্বারা। জায়মান অক্সিজেন পাওয়া যায় গাঢ় সালফিক অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম ডাইক্রোমেট থেকে। তাহলে ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন হয়।
আর বাই প্রোডাক্ট তো নাই এখানে, ইথানোইক অ্যাসিড উৎপন্ন হয়। উৎপন্ন ইথানোইক অ্যাসিড এর ডিকার্বক্সিলেশন বিক্রিয়া করতে হবে, তাহলে তো এটারে কার্বক্সিলিক অ্যাসিডে লবণ বানাতে হবে। এই কারণে ইথানোইক অ্যাসিডকে সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষারের সাথে বিক্রিয়া করাবা। বিক্রিয়া করালে অ্যাসিডের সাথে ক্ষারের বিক্রিয়া কি, লবণ উৎপন্ন হবে। আর পানি উৎপন্ন হবে। এই কার্বক্সিলিক অ্যাসিডের যে সোডিয়াম লবণ উৎপন্ন হয়েছে, তার ডিকার্বক্সিলেশন বিক্রিয়া করলেই এক কম কার্বন বিশিষ্ট অ্যালকেন উৎপন্ন হবে। তাহলে দেখো, এই কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ এটার ডিকার্বক্সিলেশন বিক্রিয়া করাবা, অর্থাৎ সোডা লাইমের সাথে উত্তপ্ত করাবা। তাহলে এই অ্যালকেন উৎপন্ন হবে মিথেন। আর বাই প্রোডাক্ট উৎপন্ন হবে সোডিয়াম কার্বনেট। এইভাবে মিথেন পাওয়া গেল। ইথাইল ক্লোরাইড থেকে লাস্টে আমরা মিথেন পেলাম। হয়েছে? তোমাদের লেখা হয়েছে? লেখা শেষ? জি স্যার। হ্যাঁ স্যার। এখন দেখো, আরেকবার বুঝাই দিই। আমাদের ইথাইল ক্লোরাইড থেকে মিথেন প্রস্তুত করতে হবে। ইথাইল ক্লোরাইড জলীয় কস্টিক সোডার সাথে বিক্রিয়া করে ইথানলে পরিণত হয়। উৎপন্ন ইথানলকে গাঢ় সালফিক অ্যাসিড ও পটাশিয়াম ডাইক্রোমেট থেকে উৎপন্ন জায়মান অক্সিজেন দ্বারা জারণ করলে ইথানল উৎপন্ন হয়। উৎপন্ন ইথানলকে পুনরায় গাঢ় সালফিক অ্যাসিড ও পটাশিয়াম ডাইক্রোমেট থেকে উৎপন্ন জায়মান অক্সিজেন দ্বারা জারণ করলে ইথানোইক অ্যাসিড উৎপন্ন হয়। উৎপন্ন ইথানোইক অ্যাসিড কস্টিক সোডা ক্ষারের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ইথানয়েড লবণে পরিণত হয়। এই কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ সোডিয়াম ইথানয়েডকে সোডা লাইমের সাথে উত্তপ্ত করলে মিথেন পাওয়া যায়। এরপরে পরবর্তী কোশ্চেন দেখো। পরবর্তী কোশ্চেনটা হলো, মিথানল থেকে ইথেন প্রস্তুত করতে বলা হয়েছে। মিথানল থেকে ইথেন প্রস্তুত করতে বলা হয়েছে। খুব সতর্ক না হলে কিন্তু জৈব রসায়ন উদ্দীপক ধরতেই পারবা না। এইসব যদি ভালো করে না দেখো, ভালো করে না অনুশীলন করো, তাহলে উদ্দীপক ধরতেই পারবা না। তাহলে আমাদের দ্বিতীয় কোশ্চেন হলো, কোশ্চেন লিখে নাও, নোট হয়ে যাক। মিথানল থেকে ইথেন প্রস্তুত করতে বলা হয়েছে। মিথানল থেকে ইথেন প্রস্তুত করো। দেখো মিথানল থেকে ইথেন কিভাবে প্রস্তুত করব। মিথানল অ্যালকোহল, একে ফসফরাস পেন্টাক্লোরাইডের সাথে বিক্রিয়া করালাম ধরো। তাহলে অ্যালকোহল ফসফরাস পেন্টাক্লোরাইডের সাথে বিক্রিয়া করলে অ্যালকাইল ক্লোরাইড অর্থাৎ মিথাইল ক্লোরাইড উৎপন্ন হবে। আর বাই প্রোডাক্ট উৎপন্ন হবে ফসফরাস অক্সি ট্রাইক্লোরাইড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড। উৎপন্ন যে মিথাইল ক্লোরাইড, সেই মিথাইল ক্লোরাইডকে শুষ্ক ইথারে দ্রবীভূত ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া করালে ইথেন উৎপন্ন হবে। স্যার এটা 3 নাম্বার না? 3 নম্বর না 2 নম্বর, দেখো যাই হোক নাম্বারটা দেখবো না আমি এরপর। এটা 2 নম্বরই মনে হয়। এটা 2 অনু বিক্রিয়া করবে, দুইটা করে।
ফলে ইথেন উৎপন্ন হবে। আর 2 অণু সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে। সমতা না করলেও চলবে। হয়েছে, লেখা হয়েছে তোমাদের? হ্যাঁ স্যার। দেখো, মিথানল ফসফরাস পেন্টাক্লোরাইডের সাথে বিক্রিয়া করে মিথাইল ক্লোরাইড উৎপন্ন করে, বা এইভাবে বলতে পারো মিথানলের সাথে ফসফরাস পেন্টাক্লোরাইডের বিক্রিয়ায় মিথাইল ক্লোরাইড উৎপন্ন হয়। উৎপন্ন মিথাইল ক্লোরাইড শুষ্ক ইথারে দ্রবীভূত ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া করে ইথেন উৎপন্ন করে। আবার বলছি, মিথানল ফসফরাস পেন্টাক্লোরাইডের সাথে বিক্রিয়া করে মিথাইল ক্লোরাইড উৎপন্ন করে। উৎপন্ন মিথাইল ক্লোরাইড শুষ্ক ইথারে দ্রবীভূত ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া করে ইথেন উৎপন্ন করে। এই ভাষা হয়তো স্যার পড়বেও না, বা খুব ভালো করে খাতা দেখলে স্যার হয়তো ভাষা পড়বে, ভাষা হয়তো পড়বেও না, কিন্তু ভাষা লিখতে হবে তোমার। কি ভাষা, কে কার সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করছে, তার মধ্যে আবার সব উৎপন্ন পদার্থ লেখা লাগবে না, মেইন প্রোডাক্টটা বললেই হবে, বাই প্রোডাক্টের কথা ভাষায় লেখা লাগবে না, কিন্তু বিক্রিয়ার সময় সব লিখতে হবে, মেইন প্রোডাক্ট বাই প্রোডাক্ট। ভাষার সময় খালি মেইন প্রোডাক্টের কথা লিখবা। এরপরে দেখো, এখানে সমীকরণ পূর্ণ করতে বলা হয়েছে। সমীকরণ পূর্ণ করো। হোয়াট ফসফরাস পেন্টাক্লোরাইডের সাথে বিক্রিয়া করেছে, হোয়াট উৎপন্ন করছে, এটা আবার পটাশিয়াম সায়ানাইডের সাথে বিক্রিয়া করে হোয়াট উৎপন্ন করছে, সেই হোয়াটটা আবার লিথিয়াম টেট্রাহাইড্রো অ্যালুমিনেট থেকে ইথাইলেমিন উৎপন্ন করছে। এই ধরনের সমীকরণ পূর্ণ করতে গেলে ভুল হয়ে যেতে পারে পরীক্ষায়, এবং পরীক্ষায় সময়ের স্বল্পতার তো ব্যাপার আছে, সময়ের স্বল্পতার ব্যাপার আছে। আমি একটা কৌশল বলতেছি, এই কৌশলে তোমরা পিছনে পিছাবা, তাহলেই হবে। আন্দাজ করে প্রোডাক্টটা লিখি, তোমরা আগে লিখো না, পরে একটা স্ক্রিনশট দিয়া আন্দাজে আন্দাজ করে এটা লিখি, আগে কোশ্চেনটা লিখি। 3 নম্বর হোয়াট, এটি ফসফরাস পেন্টাক্লোরাইডের সাথে বিক্রিয়া করেছে, উৎপন্ন করছে হোয়াট, সেটি আবার পটাশিয়াম সায়ানাইডের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করেছে হোয়াট, সেটি আবার লিথিয়াম টেট্রাহাইড্রো অ্যালুমিনেট এর সাথে বিক্রিয়া করে উৎপন্ন করছে ইথাইলেমিন। ইথাইলেমিন, এটা ইথাইল মূলক CNH2। এখন এই ধরনের বিক্রিয়া হঠাৎ করে পরীক্ষায় পারা একটু টাফ, এক্ষেত্রে পিছনে যাই, আমি পিছনে যাই আন্দাজ করে, কয় স্টেপ, 1 স্টেপ 2 স্টেপ 3 স্টেপ আন্দাজ করে পিছনে যাই, এইভাবে যাব। পরীক্ষায় তুমি কিভাবে খাতা লেখছো স্যার তো তা দেখবে না, তুমি স্যার তো খাতা দেখার কাজ সামনাসামনি দেখার, সোজাসুজি দেখার ক্রমান্বয়ে দেখে যাবে, কিন্তু ক্রমান্বয়ে করতে গেলে তোমার টাপ বাঁধবে এবং ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এইভাবে পিছনে পিছাবা, তাহলে আর ভুল হবে না। আর এগুলো ধাপের বিক্রিয়া, তো এগুলোতে মেইন প্রোডাক্ট গুলো লিখলেই হবে, যেগুলো ধাপে ধাপে বিক্রিয়া হয় অনেকগুলো ধাপ, তাদের ক্ষেত্রে মেইন প্রোডাক্ট লিখলেই হবে, বাই প্রোডাক্ট লেখার দরকার নাই। তাহলে দেখো, যে প্রোডাক্টটা দেওয়া আছে সেই প্রোডাক্ট থেকে আমি পিছনে যাই, দেখো কি কোন কৌশলে আগাই। দেখো
যেটা দেওয়া আছে সেখান থেকে তুমি পিছনে যাবা, তাহলে এর ভুল হবে না। এটা কি? লিথিয়াম টেট্রাহাইড্রো অ্যালুমিনেট। কোন অবস্থায়? শুষ্ক ইথার। পিছনে যাব কিন্তু উপরে জায়গা থাকা লাগবে কিন্তু। তাহলে এটা কি? সায়ানাইড বা নাইট্রাইল যৌগের এইভাবে বিজারণ করলেই তো প্রাইমারি অ্যামিন উৎপন্ন হয়। তাহলে এটা তো ইথেন নাইট্রাইল যৌগ, অর্থাৎ সায়ানাইড যৌগ। এরপরে এর আগের স্টেপে যাই। আগের স্টেপে এটি বিক্রিয়া করছে কার সাথে? পটাশিয়াম সায়ানাইডের সাথে। তাহলে এর আগেরটা কি? আগেরটা হলো মিথাইল ক্লোরাইড। মিথাইল ক্লোরাইডের সাথে পটাশিয়াম সায়ানাইডের বিক্রিয়া কিন্তু ইথেন নাইট্রাইল উৎপন্ন হয়। তার আগেরটায় যাই। এটা তো ফসফরাস পেন্টাক্লোরাইডের সাথে বিক্রিয়া উৎপন্ন হয়েছে। তাহলে এটা তো অ্যালকোহলের সাথে বিক্রিয়া, তাহলে এক কার্বন না মিথানল। এইভাবে ধাপের বিক্রিয়ায় মেইন প্রোডাক্ট গুলো লিখলেই হবে, বাই প্রোডাক্ট না লিখলেও চলবে। দেখছো পিছনে আসছি, ভুল হয় নাই এবং সময় বেঁচেছে অনেক। পিছনে এসেছি, পিছনে। আর এই ভুলটা বেশ কয়েকজনে করেছো, কিন্তু এখানে 2 কার্বন দিয়ে শুরু করছো। 2 কার্বন না, সায়ানাইডের কার্বন এসে লাস্টে 1 কার্বন পারবে। এখানে 2 কার্বন দিলে আর হয় নাই। এখানে 2 কার্বন নিয়ে শুরু করলে কিন্তু সায়ানাইডের কার্বন সহ লাস্টে হবে 3 কার্বন। সেই ভুলটা অনেকে করেছো, দেখো তোমার খাতা দেখো। আর এই ধাপের বিক্রিয়ায় মেইন প্রোডাক্ট লিখে গেলেই হবে, বাই প্রোডাক্ট না লিখলেও হবে। বাই প্রোডাক্ট লেখার দরকার পড়ে না। বুঝছো? কারো প্রশ্ন আছে এখান থেকে? স্যার ওই যে CH3Cl টা হইলো না, ওইখান থেকে একটু আরেকবার বলবেন? C3Cl ফসফরাস পেন্টাক্লোরাইড, অ্যালকোহলের সাথে ফসফরাস পেন্টাক্লোরাইডের বিক্রিয়ায় তো অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন হয়। একটু আগেই তো সেই বিক্রিয়া লিখলাম। মেইন প্রোডাক্টটা লিখেছি, বাই প্রোডাক্টটা লিখি নেই। সেই মিথাইল ক্লোরাইড আবার পটাশিয়াম সায়ানাইডের সাথে বিক্রিয়া করে ইথেন নাইট্রাইল উৎপন্ন করে। সেটাকে আবার শুষ্ক ইথারে দ্রবীভূত লিথিয়াম টেট্রাহাইড্রো অ্যালুমিনেটের জার্মান হাইড্রোজেন লিখতেও পারো, না লিখতে পারো। জার্মান হাইড্রোজেন দ্বারা বিজারণ করলে, এটা লেখা মানেই জার্মান হাইড্রোজেন। জার্মান হাইড্রোজেন দ্বারা বিজারণ করলেই এটা অ্যামিনে পরিণত হবে। বুঝছো? এইটা লেখা মানেই জার্মান হাইড্রোজেন। সেটা ধাপের বিক্রিয়ায় সব না লিখলেও চলবে। মেইন প্রোডাক্ট লিখে গেছি। মেইন প্রোডাক্ট। ধাপের বিক্রিয়ায় বাই প্রোডাক্ট গুলো লেখার দরকার পড়ে না। দেখবা বোর্ডের পরীক্ষা উদ্দীপকে বাই প্রোডাক্ট দেবে না, মেইন প্রোডাক্ট গুলো দেবে। আর কেউ কিছু জিজ্ঞেস করবা? বুঝবো? জি স্যার। হ্যাঁ, এরপরের কোশ্চেন দেখো। গ্রিগনার বিকারক থেকে এই অ্যালকোহলটা প্রস্তুত করতে বলা হয়েছে। এটা কিন্তু 3 ডিগ্রি অ্যালকোহল বা টারশিয়ারি অ্যালকোহল। দেখো অ্যালকোহল যে কার্বনের সাথে যুক্ত আছে, সেই কার্বনে 2টি অ্যালকাইল মূলক আছে। আমি একটু উপরে উঠিয়ে দিই, দেখো। গ্রিগনার বিকারক থেকে এই অ্যালকোহলটা প্রস্তুত করতে বলা হয়েছে। এটা 3 ডিগ্রি অ্যালকোহল, কারণ অ্যালকোহল যে কার্বনের সাথে যুক্ত আছে, সেই কার্বনটি সরাসরি ভাবে অপর 3টি কার্বনের সাথে যুক্ত আছে। তাই এটা 3 ডিগ্রি অ্যালকোহল। গ্রিগনার বিকারক থেকে 3 ডিগ্রি অ্যালকোহল অর্থাৎ টারশিয়ারি অ্যালকোহল প্রস্তুত করতে বলা হয়েছে। তাহলে গ্রিগনার বিকারক থেকে এই টারশিয়ারি অ্যালকোহল প্রস্তুত করতে হলে তো কিটোনের সাথে বিক্রিয়া করাতে হবে, এবং যেটা চাইছে সেটাই তো উৎপাদ তৈরি করতে হবে। তাহলে দেখো,
কোশ্চেনটা একটু লিখে নাও। 4 নম্বর কোশ্চেন। গ্রিগনার্ড বিকারক থেকে এই যে অ্যালকোহল, এটা একটা 3 ডিগ্রি অ্যালকোহল বা টারশিয়ারি অ্যালকোহল, সেটা প্রস্তুত করতে বলা হয়েছে। বলতে পারো স্যার গঠন টঠন দিলে তো আমি একটু ভালো বুঝতাম, এই গঠন টঠন দেবে না, এইভাবেই দেবে প্রশ্ন, কারণ গঠন দিতে তো প্রশ্নের অনেক জায়গায় লেগে যাবে, এইভাবে লিখতে কম জায়গায় লেখা যায়, তাই এইভাবে লিখবে। গ্রিগনার্ড বিকারক থেকে টারশিয়ারি অ্যালকোহল বা 3 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হবে তো কিটোনের সাথে বিক্রিয়ায়। এখন দেখো গ্রিগনার্ড বিকারক ইথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তুমি এরকম একটা গ্রিগনার্ড বিকারক নেবা, এর সাথে কিটোনের বিক্রিয়া হবে প্রোপানন। তাহলে এই 2 অণু যুক্ত হয়ে একটি মধ্যবর্তী যৌগ যৌগ গঠিত হবে। 2 অণু যুক্ত হলে যে যৌগ সেটাকে বলে যৌগ যৌগ। ও মাছ খায় না, কোনো মাছ খায় না, ও কোনো মাছ খায় না। সাইমা পড়ায় মনোযোগী হও, সাইমা, নুসরাত জাহান সাইমা প্লিজ পড়ায় মনোযোগী হও, নাহলে ক্লাস থেকে বের হয়ে যাও। উৎপন্ন দ্রুত যৌগের অম্লীয় আদ্র বিশ্লেষণ করলে টারশিয়ারি অ্যালকোহল উৎপন্ন হবে। দেখো এই অনুযায়ী টারশিয়ারি অ্যালকোহলটা কি উৎপন্ন হবে এখানে লিখি। আর বাই প্রোডাক্ট উৎপন্ন হবে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি হ্যালাইড কি ক্লোরাইড। হয়েছে লেখা? তোমাদের লেখা হয়েছে? জি স্যার। তাহলে দেখো গ্রিগনার্ড বিকারক ইথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্রোপাননের সাথে যুক্ত হয়ে দ্রুত যৌগ গঠন করে। গঠিত দ্রুত যৌগের অম্লীয় আদ্র বিশ্লেষণ করলে এটা নাম্বারিং করি 1 2 এই 3 4 কিন্তু 4 কার্বনের অ্যালকোহল, তাহলে 2 মিথাইল বিউটানল 2 উৎপন্ন হবে। বিউটানল কেন? দেখো এই 3 4 4 কার্বনের অ্যালকোহল। আবার বলছি 2 মিথাইল বিউটানল 2, বিউটানল 2 কেন? 4 কার্বন অ্যালকোহল, দেখো 1 2 3 4 আর 2 নং কার্বন অ্যালকোহল আছে, তাই এটা 2 মিথাইল বিউটানল 2 উৎপন্ন হয়েছে। নাম না পারলে তুমি বলবা যে ওইটা উৎপন্ন হয়েছে, সংক্ষেপটা লিখবা। সালফিক অ্যাসিডের তুমি নাম ভুলে গেছো, নাম ভুলে যাওয়ার কারণে তুমি লিখছো এইটা উৎপন্ন হয়েছে, তাহলে তো হলো। এইবার একটু চালাকি করবা, সবকিছু যৌগের নাম তো মনে নাও থাকতে পারে পরীক্ষায়।
আর মেয়েদের ক্ষেত্রে একটু অ্যালার্ম দিয়ে রাখি, এটা তো মেয়েদের ব্যাচ। তোমরা ফিজিক্সে তো অনেকেই শুয়ে পড়ো, একটু কেমিস্ট্রিতে যৌথভাবে শুয়ে পড়ো, দেখো কি হয়। আমি লক্ষণ ভালো দেখতেছি না অনেকেরই। ফিজিক্সে মেয়েরা অনেকেই শুয়ে পড়বা, আমি বরিশালের ফিজিক্সের অবস্থা জানি। কেমিস্ট্রিতে একটু শুয়ে পড়ো, দেখো কি হয়, কি হয় আর আগাতে পারো কিনা দেখো। ফিজিক্সে অনেকেই শুয়ে পড়বা, সেটা কেমিস্ট্রিতে টানো। আর আমি যা পড়াচ্ছি এর বাইরে আর কিছু লাগবে না, খালি এটা একটু আয়ত্ত করো প্লিজ, প্লিজ বলতেছি, এরপরে বসবা। এরপর দেখো লাস্ট কোশ্চেন, এই গ্রুপের লাস্ট কোশ্চেন, এই 5 নম্বর কোশ্চেন। ইথিন থেকে ডাইইথাইল ইথার প্রস্তুত করতে বলা হয়েছে। ইথিন থেকে ডাইইথাইল ইথার প্রস্তুত করতে বলা হয়েছে। ইথিন থেকে ডাইইথাইল ইথার। তাহলে প্রশ্ন 5 নম্বর লেখো, ইথিন থেকে ডাইইথাইল ইথার প্রস্তুত করতে বলা হয়েছে। তোমরা এখন কেউ কেউ বলতে পারো স্যার এটা তো ইথারের মতো সাজিয়ে দিলে আমি একটু পারতাম, ভেঙে লেখলে। এইভাবে সংক্ষেপে লেখার কারণে আমি ধরতে পারিনি। এইভাবেই দিবে বোর্ডের পরীক্ষা, এইভাবে সংক্ষেপেই দিবে। নামকরণের সময় তো আমি দেখাইছি, এইভাবে দেবে, এইভাবেই প্র্যাকটিস করতে থাকো। আর কেমিস্ট্রি কোশ্চেন তো খুব একটা ঘুরাবে না, এইগুলোই দেবে। ফিজিক্সের মতো কোশ্চেন ঘুরাবে না কেমিস্ট্রিতে। ইথিন এটি গাঢ় সালফিক অ্যাসিডের সাথে যুক্ত হয়। CONC মানে কনসেন্ট্রেটেড, কনসেন্ট্রেটেড মানে গাঢ়, বা বাংলায় গাঢ় লিখতে পারো। ইথিন গাঢ় সালফিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে দ্রুত যৌগ গঠন করে। সালফিক অ্যাসিডের দুইটা অংশ, একটা কার্বনের সাথে হাইড্রোজেন যুক্ত হয় আর একটা কার্বনের সাথে বাইসালফেট যুক্ত হয়। যে দুই অণু যুক্ত হয়ে যে দ্রুত যৌগ গঠন করছে, সেই দ্রুত যৌগের আদ্র বিশ্লেষণ করলে অ্যালকোহল পাওয়া যায়, ইথানল। 2 কার্বনের অ্যালকোহল পাওয়া যাবে, ইথানল। তাহলে এই যে দ্রুত যৌগ একটু আগে উৎপন্ন হয়েছে, ইথাইল বাইসালফেট, এটার অম্লীয় আদ্র বিশ্লেষণ করলে ইথানল উৎপন্ন হবে। আর সালফিক অ্যাসিড উৎপন্ন হবে। এই ইথানলের এক্সেস পরিমাণে অর্থাৎ অতিরিক্ত পরিমাণে গাঢ় সালফিক অ্যাসিডের সাথে যদি বিক্রিয়া করে, -140°C তাপমাত্রায়, তাহলে ডাইইথাইল ইথার উৎপন্ন হবে। দেখো দুই পাশে দুইটা ইথাইল আর মাঝখানে ইথার।
আর পানি শোষণ করবে কে? নিরোধক সালফিক অ্যাসিড। সেটা ব্র্যাকেটে দিয়ে দিলে একটু ভালো হয়, যে নিরোধক সালফিক অ্যাসিড পানি শোষণ করেছে। হয়েছে? তোমাদের লেখা হয়েছে? জি স্যার। তাহলে দেখো একটু বিবরণ বলছি। ইথিন থেকে ডাইইথাইল ইথার প্রস্তুত করতে বলেছে আমাদের প্রশ্নে। ইথিন গাঢ় সালফিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে দ্রুত যৌগ গঠন করে। গঠিত দ্রুত যৌগের অম্লীয় আদ্র বিশ্লেষণ করলে ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন হয়। ভুল বললাম, ইথানল উৎপন্ন হয়। উৎপন্ন ইথানলের অতিরিক্ত পরিমাণ গাঢ় সালফিক অ্যাসিডের সাথে 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া করে ডাইইথাইল ইথার উৎপন্ন করে। আবার বলছি, ইথিন থেকে ডাইইথাইল ইথার প্রস্তুত করতে বলেছে আমাদের। ইথিন গাঢ় সালফিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে দ্রুত যৌগ গঠন করে। গঠিত দ্রুত যৌগের অম্লীয় আদ্র বিশ্লেষণ করলে ইথানল উৎপন্ন হয়। উৎপন্ন ইথানলের অতিরিক্ত পরিমাণ গাঢ় সালফিক অ্যাসিডের সাথে 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া করে ডাইইথাইল ইথার উৎপন্ন করে। এটাকেই তো সংক্ষেপে এইভাবে লেখা যায়, C2H5O। আর এই বিক্রিয়াটা অবশ্য অম্লীয় মাধ্যম ছাড়াও ঘটে, অম্লীয় মাধ্যম না দিলেও চলে। এই বিক্রিয়াটা অম্লীয় মাধ্যম ছাড়াও ঘটে, অম্লীয় মাধ্যম দিলে একটু বেগ বাড়ে। আমরা মনে হয় অম্লীয় মাধ্যম ছাড়াই শিখছি, অম্লীয় মাধ্যম ছাড়াও করা যায় এটা, আবার দিলে একটু বেগ বাড়ে। অম্লীয় মাধ্যম তো হয়েই আছে, সালফিক অ্যাসিড দেওয়া আছে, না দিলেও চলবে। এরপরে একটু সাইড নোট লেখো তো সবাই, এই বিষয়টা অনেক বইতেই উল্লেখ নাই, বিদেশি বইগুলোতে ভালো করে উল্লেখ আছে, বাংলাদেশে অল্প কয়েকটা বইয়ে উল্লেখ করা আছে। বলতে পার স্যার বিদেশি বইয়ের কথা কেন বলতেছেন? এই সবই বিদেশি বই, বিভিন্ন ইন্টারন্যাশনাল বিভিন্ন বড় বড় রাইটারের বই, যেগুলো বাংলায় অনুবাদ করছে। তোমাদের এই বইগুলো শুধু বঙ্গানুবাদ করা। এই তোমাদের ব্যাচেই 2-3 জন ইংলিশ মিডিয়ামে পড়ে, 2-3 জন আছে তো, তারা ইংরেজিতে অ্যান্সার করে। তো এই পরীক্ষার খাতায় ওই ইংরেজিতে অ্যান্সার করে, ইংলিশ মিডিয়ামে আছে তোমাদের ব্যাচেই। এরা আগেও মেয়েরাই তো বেশ কয়েকজন আছে ইংলিশ মিডিয়ামে পড়ে। এইটাই ইংলিশে আর কোনো ব্যাপার না, খালি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ। দেখো একটু নোট লেখো তো সবাই, একটু নোট লেখো। ইথানল দিয়ে দেখাই, অ্যালকোহল দিয়ে। ইথানল এক্সেস, একটু আগে লিখলাম এক্সেস ইথানল, এটি সালফিক অ্যাসিডের গাঢ়র সাথে বিক্রিয়া করবে। গাঢ় মানে CONC। অতিরিক্ত ইথানল গাঢ় সালফিক অ্যাসিডের সাথে যদি বিক্রিয়া করে তাহলে উৎপন্ন হয় ডাইইথাইল ইথার, অর্থাৎ ওই কার্বন শিকল অনুযায়ী ইথার উৎপন্ন হবে। আর উৎপন্ন হবে কি? পানি। সেই উৎপন্ন পানি শোষণ করছে কে? নিরোধক সালফিক অ্যাসিড। ব্র্যাকেটে সেটা একটু দেখাইলে ভালো হয়। আর এই বিক্রিয়ার তাপমাত্রাটা একটু লেখো সবাই, 140 ডিগ্রি সেলসিয়াস। এই কনসেন্ট্রেটেড লেখা মানে কিন্তু CONC মানে কনসেন্ট্রেটেড মানে গাঢ়। তুমি বাংলায় গাঢ় লিখতে পারো, একই কথা।
হয়েছে, লিখছো এটা? জি স্যার। জি স্যার। এখন দেখো, ওই একই বিক্রিয়া আবার লিখতেছি, কিন্তু শর্তের ভিন্নতা আছে। ইথানল এটি সালফিক অ্যাসিডের এক্সেস প্লাস গাঢ় এর সাথে 170°C তাপমাত্রায় যদি বিক্রিয়া করে তাহলে অ্যালকিন উৎপন্ন হবে। দ্বিকার্বন অ্যালকিন কি? ইথিন। আর এক্ষেত্রে নিরোধক সালফিক অ্যাসিড পানি শোষণ করে, সেটা একটা ব্র্যাকেট দিয়ে লিখলে ভালো হয়। এইটা আমি যে শীট দিয়েছিলাম তোমাদের, যেটা নোট দিয়েছিলাম, তাতে হিট চিহ্ন দেওয়া ছিল। এই হিটটা আসলে 170, কোন কোন বইতে অবশ্য 165 লেখা আছে, এটা বুঝে নেবা। 170-এর নিয়ার অ্যাবাউট তাপমাত্রা তো 170 বা 65। তাহলে দেখো উদ্দীপক কিভাবে করে, কেমন জটিল করে করে, তাপমাত্রাটা দেওয়া থাকে, তাপমাত্রাটা দেখে উদ্দীপক চেনা লাগে মাঝে মাঝে। এটা কোনটা এক্সেস তাও বলে না, তাপমাত্রা এটা 170, এটা 140। এক্সেস যদি ইথানল হয় তাহলে উৎপন্ন হবে কি? ইথার, আর তাপমাত্রা তখন 140। উল্টা ব্যাপার দেখো, এক্সেস যদি সালফিক অ্যাসিড হয়, তাপমাত্রা 170 হয়, তাহলে অ্যালকিন উৎপন্ন হবে। আর তুমি সমতা করতে চাইলে এখানে একটা 2 লিখতে হবে, তা তো জানোই। সমতা তো না করলেও চলবে, এখানে একটা 2 লিখতে হবে কিন্তু সমতা করার জন্য। তাহলে মনে যেন থাকে সবার, এক্সেস অ্যালকোহল কনসেন্ট্রেটেড সালফিক অ্যাসিডের সাথে 140°C তাপমাত্রায় বিক্রিয়া করে ইথার উৎপন্ন করে। বিপরীত শর্ত যদি আরোপ করা হয়, অ্যালকোহলের সাথে এক্সেস সালফিক অ্যাসিড কনসেন্ট্রেটেড অবস্থায় 170°C তাপমাত্রায় যদি বিক্রিয়া করে তাহলে অ্যালকিন উৎপন্ন হয়। তাহলে উদ্দীপকের ভাষাটা এত কিছু না বলে খালি তাপমাত্রাটা দেওয়া থাকলেও বুঝে নিতে হবে। 140-এ ইথার উৎপন্ন হয়, আর 170-এ কি? ইথিন। ইথিন উৎপন্ন হয়। এখানে তো ভুল করে বসবা, মনে থাকবে তো সবার? জি স্যার। এর পরবর্তীতে এই কোশ্চেনটি, এটি একটি বোর্ডের কোশ্চেন, আমি মুছে টুছে দিয়েছি। এটি একটি ঢাকা বোর্ডের কোশ্চেন, উচ্চতর দক্ষতার। ঢাকা বোর্ডের উচ্চতর দক্ষতার কোশ্চেন হিসেবে আসছে। এই যে ঘ নাম্বার ছিল, আমি এটা ঢেকে দিয়েছি। স্রেফ বোর্ডের কোশ্চেনের ছবি তুলেছি আমি। বলতে পারে স্যার বোর্ডের কোশ্চেন আপনি দিলেন কেন, তাহলে তো সৃজনশীল কোশ্চেন হলো না। আমি বোর্ড কোশ্চেন দেখানোর জন্য, যে বোর্ড কোশ্চেনের টাইপটা কেমন সেটা দেখানোর জন্য আমি একটা দিয়েছি। বোর্ড কোশ্চেনটা আমার দেওয়া উচিত হয়নি, আমার একটা ক্রিয়েটিভ কোশ্চেন করে দেওয়া উচিত ছিল। যাই হোক, একটা বোর্ড কোশ্চেন দিয়েছি 10টার মধ্যে। এটি একটি বোর্ড কোশ্চেন, উচ্চতর দক্ষতায়, ঢাকা বোর্ডে আসছে। কত সালে আসছে আমার মনে নাই, এটা একটা বোর্ড কোশ্চেন। পারস্পরিক রূপান্তর মানে কি বোঝই তো? পারস্পরিক রূপান্তর হলো এটা থেকে এইটা বানাবা, এইটা থেকে এইটা বানাবা, এই পারস্পরিক রূপান্তর। মিথানল থেকে ইথানল, ইথানল থেকে আবার মিথানল বানাতে হবে, এটাই হলো পারস্পরিক রূপান্তর। এটা অনেকে খুব সুন্দর অ্যান্সার করেছো, অনেকে অনেকে। পারস্পরিক রূপান্তর 4 মার্কসে আসে, উচ্চতর দক্ষতার মানে 4 মার্কসের কোশ্চেন। এই পারস্পরিক রূপান্তর করতে বলছে, অর্থাৎ মিথানল থেকে ইথানল প্রস্তুত করবা, আবার ইথানল থেকে মিথানল প্রস্তুত করবা।
এখন দেখো দেখো সবাই কোশ্চেনটা লিখে নিও, একটু জায়গা রাখো। আমি আর কোশ্চেনটা লিখে সময় নষ্ট করতে চাচ্ছি না, কোশ্চেনটা একটু লিখে নিও। একটু জায়গা রাখো, কোশ্চেন লেখার জন্য জায়গা রাখো। মিথানল ও ইথানলের আমি পারস্পরিক রূপান্তর দেখাচ্ছি। এই নম্বর দিয়ে লেখো মিথানল থেকে ইথানল। মিথানল থেকে ইথানল কিভাবে পাবা সেটা দেখো। মিথানল এটি থায়োনিল ক্লোরাইডের সাথে যদি বিক্রিয়া করে, অনেকে অবশ্য ফসফরাস পেন্টাক্লোরাইড বা ফসফরাস ট্রাইক্লোরাইডও লিখছো, থায়োনিল ক্লোরাইডের সাথে বিক্রিয়া করলে উৎপন্ন হবে কি মিথাইল ক্লোরাইড, সালফার ডাইঅক্সাইড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড। আমাদের তো এক কার্বন বাড়াতে হবে, তাহলে উডস বিক্রিয়ায় যেতে হবে। এই মিথাইল ক্লোরাইড ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া করবে শুষ্ক ইথারের দ্রবীভূত অবস্থায়। ফলে ইথেন উৎপন্ন হবে আর সোডিয়াম ক্লোরাইড। যে ইথেনটি উৎপন্ন হয়েছে সেই ইথেন আলোর উপস্থিতিতে ক্লোরিন বা ব্রোমিন হ্যালোজেনের সাথে বিক্রিয়া করবে আলোর উপস্থিতিতে, তাহলে উৎপন্ন হবে কি ইথাইল ক্লোরাইড। আর হাইড্রোক্লোরিক অ্যাসিড। যে ইথাইল ক্লোরাইড উৎপন্ন হয়েছে একটু আগে, উৎপন্ন ইথাইল ক্লোরাইড কস্টিক সোডার জলীয় লবণের সাথে বিক্রিয়া করবে। তাহলে তো ইথানল পাওয়া যাবে। তাহলে মিথানল থেকে কিন্তু লাস্টে ইথানল পেলাম। আর উৎপন্ন হবে বাই প্রোডাক্ট কি সোডিয়াম ক্লোরাইড। বিবরণ লিখবা, এই বিক্রিয়া যা ঘটছে বিবরণ লিখে নিও। বিবরণ পরে পরীক্ষার সময় লিখলে হবে, এখন লাগবে না। হয়েছে, লেখা হয়েছে তোমাদের? জি স্যার। এখন উল্টা ইথানল থেকে মিথানল। তোমরা অনেকে অনেক টেকনিক করে করেছো, আমি একটা অন্য টেকনিক শিখাই। বি নম্বর হলো ইথানল থেকে মিথানল। দেখো এইভাবে তোমরা মনে হয় ভাবো নাই। ইথানল থেকে মিথানল প্রস্তুত করব উল্টা। দেখো ইথানল থেকে কিভাবে মিথানল প্রস্তুত করি। ইথানলকে গাঢ় সালফিক অ্যাসিডের সাথে অতিরিক্ত এবং গাঢ়, এইটাই এইভাবে লিখি। বিদেশি বইগুলোতে এইভাবেই লেখা আছে, অতিরিক্ত প্লাস গাঢ়।
তাপমাত্রা কত জানো? কত বলছিলাম তাপমাত্রা মনে আছে কারো? একটু আগে বললাম এক্সেস এবং 170 কনসেন্ট্রেট। ডিগ্রি। আমি এর আগে হিট চিহ্ন দিয়ে দেখাইছি, কিন্তু তাপমাত্রা দিতে পারে, তাপমাত্রা দিয়ে বসতে পারে। হিট চিহ্ন দিয়ে দেখাইছি, কিন্তু হিট না দিয়ে ডাইরেক্ট তাপ কত সেটা দিতে পারে, তাহলে অ্যালকিন উৎপন্ন হবে। আর নিরোধক সালফিক অ্যাসিড পানি শোষণ করবে। এটা একটা ব্র্যাকেটে দিয়ে দেখাইলে একটু ভালো হয়। উৎপন্ন যেটা ইথিন, এটি ওজনের সাথে যুক্ত হবে দ্রাবক কার্বন টেট্রাক্লোরাইডের দ্রবীভূত অবস্থায়। ফলে যেখানে দ্বিবন্ধন আছে সেখানে কিন্তু ওজনযুক্ত ওজোনাইড হয়। তাহলে দ্বিবন্ধন আছে তো এই দুই কার্বনেই, কার্বনই তো দুইটা, এই দ্বিবন্ধনের জায়গায় ওজনযুক্ত ওজোনাইড হয়। যে ওজোনাইড যৌগ গঠিত হয় এটাকে জিঙ্কের উপস্থিতিতে আদ্র বিশ্লেষণ করলে তো এই ডট ডট চিহ্ন বরাবর ভাঙবে। আদ্র বিশ্লেষণ করবা কিসের উপস্থিতিতে? জিঙ্কের উপস্থিতিতে। ফলে একবারে লিখিস, এই পাশে এক কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড, ওই পাশে এক কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড, তাহলে দুইটা এক কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড মিথানল উৎপন্ন হবে। আর বাই প্রোডাক্ট কি? জিঙ্ক অক্সাইড আর পানি। এই অ্যালডিহাইড কে জারণ করলেই তো অ্যালকোহল পাওয়া যাবে। এক কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড কে জারণ করলে তো এক কার্বন বিশিষ্ট অ্যালকোহল পাওয়া যাবে। ভুল বললাম, বিজারণ করলে, এই অ্যালডিহাইড কে বিজারণ করলে অ্যালকোহল পাওয়া যাবে। এক কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড কে বিজারণ করলে কি এক কার্বন বিশিষ্ট অ্যালকোহল পাওয়া যাবে। দেখো এখন অ্যালডিহাইড কে বিজারণ করি, উৎপন্ন এক কার্বন বিশিষ্ট যে অ্যালডিহাইড আছে সেই অ্যালডিহাইড কে বিজারণ করব লিথিয়াম টেট্রাহাইড্রো অ্যালুমিনেট। কোথা থেকে আসছে? শুষ্ক ইথার থেকে আসছে। উৎপন্ন জায়মান হাইড্রোজেন দ্বারা বিজারণ করব, তাহলে উৎপন্ন হবে, চারটা লাগবে না, CH3OH, এক কার্বন বিশিষ্ট অ্যালকোহল। তোমরা তো জানোই অ্যালডিহাইড কে বিজারণ করলে কি উৎপন্ন হয়? অ্যালকোহল। এইভাবে তোমরা ভাবো নাই, আমি একটু দেখাইলাম, তোমরা অনেকেই এই অ্যান্সারটা করেছো অন্যভাবে। তাহলে ইথানল থেকে কিন্তু লাস্টে মিথানল প্রস্তুত করা হলো। এরপরে এই একটি কোশ্চেন দেখো, এই কোশ্চেন, এই টাইপের কোশ্চেনও উচ্চতর দক্ষতার কোশ্চেন হিসাবে আসতে পারে। কোশ্চেনটা দেখো, একটি যৌগ যাকে ওজোনালাইসিস করে আদ্র বিশ্লেষণ করলে বিসি যৌগ পাওয়া যায়। বি হলো 2-মিথাইল বিউটানল আর সি হলো প্রোপানন, এর গাঠনিক সংকেত নির্ণয় করতে বলছে। টোটাল কোশ্চেনটাই জটিল জটিল। দেখো, একটি যৌগ যাকে ওজোনালাইসিস করে আদ্র বিশ্লেষণ করলে বিসি যৌগ পাওয়া যায়। বি হলো 2-মিথাইল বিউটানল আর সি হলো প্রোপানন, এর গাঠনিক সংকেত নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের যে ক্লুটা দেওয়া আছে, বি যৌগ আর সি যৌগের যে ক্লু দেওয়া আছে তার সাপেক্ষে আমরা পিছনে যাব, নির্ভুল হবে। নাহলে তুমি এই টাইপের কোশ্চেন অ্যান্সারই করে আসতে পারো না পরীক্ষায়। ইনস্ট্যান্ট অ্যান্সার করা খুব টাফ। পরীক্ষার সময় এমনি নার্ভাসনেস থাকে, প্লাস টেনশন থাকে, তাড়াহুড়া থাকে। যেটা দেওয়া আছে ওইটা ধরে পিছনে পিছাবা, যা দেওয়া আছে ক্লু সেটা ধরে পিছনে পিছাবা, বা সামনে আগাতে হলে সামনে আগাবা।
বা মাঝখানে দেওয়া থাকে, অনেক সময় মাঝখানে দেওয়া থাকে, দেখবা বোর্ডের পরীক্ষায় মাঝখানে দেওয়া থাকলে সেইখান দিয়ে আগাবা। তাহলে আমাদের ক্লু যে দেওয়া আছে, এটা হলো 2 মিথাইল বিউটানল, আর এটা হলো প্রোপানন, এই বিসি যৌগ। বি হলো এটা 2 মিথাইল বিউটানল, আর সি হলো প্রোপানন। সেই ক্লু ধরে আমরা এগিয়ে কাজ করব। এখন দেখো, যে প্রোডাক্টটা দেওয়া আছে, আমি কেমনে খাতা লিখছি স্যার তো এটা জানে না, আমি তো পিছন দিয়ে লিখতে লিখতে সামনে আসছি। স্যার তো সামনে দিয়ে দেখতে দেখতে পিছনে গেছে, আমি পিছন দিয়ে লিখতে লিখতে সামনে আসছি। কেন আসছি? আমার ভুল হয়ে যাওয়ার ভয় আছে এবং সময়ের স্বল্পতা আছে। দেখো, যে দুইটা দেওয়া আছে সেই দুইটা আমি লিখি। সি সি যৌগ আর বি যৌগ দেওয়া আছে। সি যৌগ তোমরা প্রয়োজনে দেখে নাও, পরে নোট করো, আগে একটু দেখে নাও। এটা অবশ্য অনেকেই পেরেছো। এটা হলো সি যৌগ। আর বি যৌগ কি? 2 মিথাইল বিউটানল। আর এখানে বাই প্রোডাক্ট, দুই একটা বাই প্রোডাক্ট না লিখলেও স্যার মার্ক দেবে, জিঙ্ক অক্সাইড আর পানি। পানি কি দেখা যাচ্ছে তোমাদের স্ক্রিনে? দেখা যাচ্ছে পানি? জি স্যার। জিঙ্ক অক্সাইডের পানি বাই প্রোডাক্ট। বাই প্রোডাক্ট দুইটা না দিলেও স্যার, স্যার তো দয়ালু, স্যার তো মার্ক দিতে চায়, কিন্তু না লিখলে তো আর আমাদের কিছু করার থাকে না। বোর্ডের পরীক্ষায় এই খাতাটি আরো 2 জন স্যার দেখে, আরো 2 জন স্যার দেখে, তো আমি তো আর ওভার মার্কিং করতে পারবো না। জিঙ্কের উপস্থিতি আদ্র বিশ্লেষণ করলে কিটোন মানেই 1 কার্বনের শাখা। তাহলে এটা ভেবে ভেবে কি কিটোন মানে 1 কার্বনের শাখা, তাহলে মূল শিকলটা কয় কার্বনের? এই 4 কার্বন আর 2 কার্বন, 6 কার্বনের শিকল। কিটোন মানেই কিন্তু শাখা আছে, এই জন্য কিটোন। তাহলে 1 কার্বন শাখায় ধরে, তাহলে মূল শিকলে এই 2 কার্বন আর মূল শিকলে এই 4 কার্বন। মূল শিকলটি কয় কার্বনের? 6 কার্বনের। আবার বলছি, কিটোন মানেই 1 কার্বনের শাখা আছে, তাহলে মূল শিকলটি, কিটোন মানে 1 কার্বন শাখা, তাহলে মূল শিকলটি এই 2 কার্বন আর এই 4 কার্বন। মূল শিকলটি কি 6 কার্বনের? তাহলে দেখো, মূল শিকলটি লিখি, এবং যেখানে দ্বিবন্ধন সেখানে ওজন যুক্ত ওজন আয়িত্ব। 6 কার্বনের মূল শিকল, এবং এই জায়গায় একটা শাখা শিকল আছে না, তাহলে সিএইচ এ কি CH3। এরপরে এই অ্যালডিহাইড কিটোন যেখানে হয় সেখানেই তো বন্ধনটা ভাঙে। ও দাঁড়া, এখানে অক্সিজেন হবে। যেখানে দ্বিবন্ধন সেখানে ওজন যুক্ত ওজোনাইট হবে। তাহলে যেখানে দ্বিবন্ধন সেখানে ওজন যুক্ত ওজোনাইট হবে, ঠিক আছে? তো যেখানে দ্বিবন্ধন সেখানে ওজন যুক্ত ওজোনাইট হবে। যারা পরের স্টেপ লিখি তাহলে বুঝতে পারবা। কিটোনের কারণে এইভাবে লিখছি, কিটোন মানেই শাখা। আর ওজনের তো একটা অক্সিজেন লিখছি, আর 2টা অক্সিজেন বাকি আছে। তো এটা তো এই ডট ডট চিহ্ন বরাবর ভাঙবে।
এটাকে দ্রাবক কার্বন টেট্রাক্লোরাইডের দ্রবীভূত অবস্থায় ওজনের সাথে যুক্ত করা হয়েছে। মনে আছে যেখানে দ্বিবন্ধন সেখানে ওজন যুক্ত ওজোনাইড হয়। তাহলে লিখি, এটা দেখে দেখে লিখতেছি কিন্তু। টোটালি পিছনে আসছি, এখন সামনে দিয়ে বিবরণ বলতে বলতে থাকবা। পিছনে আসছি কেন? আমার যাতে নির্ভুল হয় এবং সময় বাঁচে। বলতে পারো স্যার এটাও তো আমার টাপ মনে হয়, তুমি তো প্র্যাকটিস করো না ভালো করে। যারা ভালো করে প্র্যাকটিস করছে অনেকেই পারছে এটা। পিছনে আসলে ভুলই হবে না। আর এখানে আমাদের এ যৌগের কথা বলছে, এ যৌগ নির্ণয় করতে বলছে। এটা বি যৌগ, এটা সি যৌগ। তাহলে বিবরণে কি লিখবা শোনো। এই যৌগটি 2,4-ডাইমিথাইল হেক্স টুইন। দেখো 2 তে আর 4 এর দুইটা মিথাইল আছে, 2,4-ডাইমিথাইল হেক্স টুইন। তাহলে আবার বলছি, এই যৌগটি 2,4-ডাইমিথাইল হেক্স টুইন, যাকে দ্রাবক কার্বন টেট্রাক্লোরাইডে দ্রবীভূত করে ওজনের সাথে যুক্ত করলে প্লাস ওজন, প্লাস ওজনটা আবার লিখতে ভুলে গেছি, তোমরা একটু প্লাস ওজনটা একটু লেখো তো এক সাইড দিয়ে। দ্রাবক কার্বন টেট্রাক্লোরাইডে দ্রবীভূত করে ওজনের সাথে যুক্ত করলে 2,4-ডাইমিথাইল হেক্স টুইন ওজোনাইড গঠিত হয়। উৎপন্ন ওজোনাইড যৌগকে জিঙ্কের উপস্থিতিতে আর্দ্র বিশ্লেষণ করলে, পানিতে লেখো এক সাইড দিয়ে, বি যৌগ 2-মিথাইল বিউটানল আর সি যৌগ প্রোপানন উৎপন্ন হয়। তাহলে উদ্দীপক অনুযায়ী বিসি যৌগ তখনই উৎপন্ন হওয়া সম্ভব যখন এই যৌগটি 2,4-ডাইমিথাইল হেক্স টুইন হয়। সুতরাং এই যৌগের গাঠনিক সংকেত এইটা, এটা লিখে ফেলবা। আবার শোনো, আবার শোনো ভালো করে। এই যৌগটি 2,4-ডাইমিথাইল হেক্স টুইন, যা দ্রাবক কার্বন টেট্রাক্লোরাইডে দ্রবীভূত অবস্থায় ওজনের সাথে যুক্ত হয়ে 2,4-ডাইমিথাইল হেক্স টুইন ওজোনাইড গঠন করে। গঠিত ওজোনাইড যৌগের জিঙ্কের উপস্থিতিতে আর্দ্র বিশ্লেষণ করলে উদ্দীপকে প্রদত্ত বি যৌগ 2-মিথাইল বিউটানল এবং সি যৌগ প্রোপানন উৎপন্ন হয়। সুতরাং উদ্দীপক অনুযায়ী যৌগ উৎপন্ন করায় এই যৌগটি অবশ্যই 2,4-ডাইমিথাইল হেক্স টুইন। বুঝছো না? আরেকবার বলতে হবে। পিছনে পিছাইছি আমি, পিছনে পিছাইছি। যার বহু প্র্যাকটিস নাই সে অবশ্যই পারবা না। এরপর দেখো, তিন নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনটা কি? এই দুইটা যৌগের পারস্পরিক রূপান্তর করতে বলা হয়েছে। এই দুইটা যৌগের পারস্পরিক রূপান্তর, এটা থেকে এইটা, এটা থেকে এইটা। এটা পেরেছো অনেকেই, একটু স্পিডে লিখি। পারস্পরিক রূপান্তর কোশ্চেনটা লিখে নিও। এ নম্বর ইথানল থেকে ইথিন, ইথানল থেকে ইথিন। এ তো জানোই, ইথানল
এর তো আরো সুন্দর পদ্ধতি শিখেলাম, গাঢ় সালফিক অ্যাসিড এক্সেস এন্ড কনসেন্ট্রেটেড এর সাথে 170°C তাপমাত্রায় বিক্রিয়া করে ইথিনে পরিণত হয়। এক্ষেত্রে নিরোধক সালফিক অ্যাসিড পানি শোষণ করে, সেটা একটা ব্র্যাকেটে দেখিয়ে দেবা। উল্টা ব্যাপার, ইথিন থেকে ইথানল, বি নম্বর, ইথিন থেকে, এইভাবে লিখি, ইথিন থেকে ইথানল। এ তো একটু আগে আমি আমরা লিখলাম ইথিন থেকে ইথানল, তারপর একটু দেখাই। ইথিন গাঢ় সালফিক অ্যাসিডের সাথে যুক্ত হয়, গাঢ় শব্দটা লিখে দেই, তাহলে উৎপন্ন হয় ইথাইল বাইসালফেট, যুত যৌগ। যে যুত যৌগ উৎপন্ন হয় তাকে আদ্র বিশ্লেষণ করলেই তো ইথানল পাওয়া যাবে। পানি সালফিক অ্যাসিড উৎপন্ন হয়েছে। এইভাবে আমরা ইথিন থেকে ইথানল উৎপন্ন করলাম লাস্টে। তারপরের কোশ্চেন, এইটা তো পেরেছো। এই গ্রিগনান বিকারক ইথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড থেকে প্রোপানোয়িক অ্যাসিড প্রস্তুত করতে বলা হয়েছে। আবার বলছি, গ্রিগনান বিকারক ইথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড থেকে প্রোপানোয়িক অ্যাসিড প্রস্তুত করতে বলা হয়েছে। এর কোশ্চেনটা লিখে নিও। গ্রিগনান বিকারক ইথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এটি কার্বন ডাই অক্সাইডের সাথে যুক্ত হলে যুত যৌগ গঠন করে। ইথাইল এই গঠিত যুত যৌগের অম্লীয় আদ্র বিশ্লেষণ করলেই প্রোপানোয়িক অ্যাসিড উৎপন্ন হবে। বাংলায় লিখতে পারো, বা আমি একবারই লিখি, যেরকম আছে সেরকম লিখে ফেলি। C2H5 আর এটা কি COOH, আর বাই প্রোডাক্ট উৎপন্ন হবে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি ক্লোরাইড। হয়েছে, লেখা হয়েছে তোমাদের? এরপর গ্রিগনান বিকারক থেকে 5 নম্বর কোশ্চেনটা একটু লিখে নিও, গ্রুপে দেওয়া আছে। গ্রিগনান বিকারক থেকে বেনজামাইট প্রস্তুতি। গ্রিগনান বিকারক ফিনাইল ম্যাগনেসিয়াম ধরো আয়োডাইড, একটা দিলেই হলো হ্যালোজেন। এটি কার্বন ডাই অক্সাইডের সাথে যুক্ত হয়ে যুত যৌগ গঠন করে। C6H5 গঠিত যুত যৌগের অম্লীয় আদ্র বিশ্লেষণ করলে বেনজয়িক অ্যাসিড উৎপন্ন হয়।
এই বেনজিন চক্র দিয়েও লিখতে পারতা। আর উৎপন্ন হবে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি আয়োডাইড। এই যে বেনজোয়িক অ্যাসিড উৎপন্ন হয়েছে, সেই বেনজোয়িক অ্যাসিডটা বেনজোয়িক অ্যাসিডটা একটু আগে যে বেনজোয়িক অ্যাসিড উৎপন্ন হয়েছে, সেই বেনজোয়িক অ্যাসিডটা অ্যামোনিয়ামের সাথে বিক্রিয়া করলে অ্যামোনিয়াম বেনজয়েট উৎপন্ন হবে। এই উৎপন্ন অ্যামোনিয়াম বেনজয়েটের তাপীয় বিয়োজন করবা বেনজোয়িক অ্যাসিডের উপস্থিতিতে। তাপীয় বিয়োজন করবা বেনজোয়িক অ্যাসিডের উপস্থিতিতে। তাহলে উৎপন্ন হবে বেনজামাইট। আর পানি। বেনজামাইটে পানি উৎপন্ন হবে। আজকে এই পর্যন্ত শেষ হলো পড়া। হয়েছে, তোলা হয়েছে তোমাদের? হয়েছে, তোলা হয়েছে?